দেখো, অফিসে আমি তোমার স্ত্রী না, অফিসে আমি তোমার বস। তো সেই অনুযায়ী কথা বলবে। আর পরের বার আমার অনুমতি ছাড়া কেবিনে আসবে না। নাও গেট লস্ট। এই কথাগুলো শুনে কাব্য চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়। 3 দিন হলো তাদের বিয়ে, হায়ার অমতে বিয়েটা। কিন্তু মায়ের জোরাজোরিতে বিয়েটা করতে বাধ্য হয় হায়া। কিন্তু বিয়ের পরপরই হায়া জানিয়ে দেয় সে এই বিয়ে মানে না, আর খুব শীঘ্রই তাদের ডিভোর্স হয়ে যাবে। কাব্য শুধু শুনিয়ে গেছে, কোনো উত্তর দেয়নি। কাকতালীয়ভাবে কাব্য হায়ার অফিসেই কাজ করে। বিয়ের পর 2 দিন কাব্যর উপর এরকম হায়ার রাগের ঝড় নেমে আসে অফিসে। হায়া প্রথমত রাগী স্বভাবের মেয়ে, তার উপর কাব্যর উপর জমে থাকা তার রাগ, তাই সকালে না বলে কেবিনে ঢোকায় এগুলো শুনতে হলো। কেবিন থেকে বেরিয়ে কাব্য জানালার পাশে গিয়ে দাঁড়ায়। চাকরি পেল তাও এই মেয়ের বিয়ে, ভাগ্য। বাইরের দিকে তাকাতেই কাব্য খেয়াল করে নিচে কেউ দাঁড়িয়ে আছে। কাব্য দেখলো তার পরিচিত একজন, তাই সে নিচে চলে এলো। এখানে পরিচিত লোকটাকে তা পরে জানানো হবে। কাব্যকে সামনে দাঁড়াতেই আফসোস হচ্ছে। একদম না, বলো কি হয়েছে। দেখি। লোকটা কাব্যর হাতে একটা আংটি পরিয়ে দেয়। আংটির মধ্যে পাথরটা আছে। ঠিক আছে। হায়া এখনো রেখে? অনেক। কি করবে ভাবলে? মাইনিং করব। মানে? মাটির উপরে অনেক কিছুই থাকে যা দূষিতও হয়, কিন্তু যত গভীরে যাব তত পিওর বস্তু পাবো যা মূল্যবান। বলেই কাব্য হেসে সেখান থেকে অফিসে ফিরে আসে। ফিরতেই দেখে দরজার সামনে হায়া দাঁড়িয়ে আছে রাগী মুখে। আমি 1 নাম্বার করতে গিয়েছিলাম। রাস্তায়? না মানে হ্যাঁ। কেন, অফিসে ওয়াশরুম নেই? না মানে আছে, নিচে ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। অফিস টাইমে? না মানে কফি নিয়ে কেবিনে আসো। বলেই হায়া কেবিনে চলে যায়। কাব্য মাথা নেড়ে কফি নিয়ে কেবিনে গিয়ে কফি রেখে সামনে দাঁড়ায়। তুমি কি সত্যি কাজ করতে এসেছো নাকি আড্ডা দিতে? বলেই হায়া কাব্যকে বকতে থাকে। কাব্য একভাবে তাকিয়ে থাকে। এমনিতে কেউ আমাকে এইভাবে বকলে তার দাঁত হাতে ধরে দিতাম, কিন্তু তুমি আলাদা। কেউ রাগী অবস্থায় এত সুন্দর কিভাবে লাগতে পারে? এখন তো ইচ্ছে হচ্ছে সারা জীবন এইভাবেই বোকামি করে আর বকা খাই। কাব্য মনে মনে বলে। ওই হ্যালো। হায়াটাকে ধ্যান ভেঙে যায় কাব্য। জি বলো, মানে খুব বলুন। পরের বার যেন এমন না হয়। আচ্ছা। যাও। কাব্য মাথা নেড়ে বেরিয়ে আসে। আসার সময় আরেকবার উকি দেয়। হায়ার রাগী মুখে কাজ করছে। এত সুন্দর মুখ দিয়েছে উপরওয়ালা, তা মনটা এত তেতো। বলেই কাব্য নিজের ডেস্কে গিয়ে কাজ করতে থাকে। হায়া কাজ শেষ করে কেবিন থেকে বেরিয়ে দেখে অফিসের একটা মেয়ে কাব্যর সাথে হেসে হেসে কথা বলছে। হায়ার দিকে চোখ পড়তেই মেয়েটা দ্রুত সরে যায়। হায়া কিছু না বলে বেরিয়ে যায়। বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে হায়া রান্নাঘরে রান্না করছে। অফিসের পোশাকে যতটা রাগী আর বাসায় শাড়িতে ততটাই মিষ্টি লাগে তাকে। কাব্য কিছু না বলে রুমে চলে যায়। রুমে গিয়ে শাওয়ারে চলে যায়। শাওয়ার শেষ করে বেরিয়ে টিভি চালু করে বসে। তখনই হায়া রুমে আসে। এখানে টিভি না দেখে যাও, অফিসের কাজ শেষ করো। ও হ্যালো ম্যাডাম, এটা অফিস না, এটা বাসা। আপনি আমার বস না, এখন স্ত্রী। বাজে কথা একদম বলবে না। আমি বাজে কথাই বলবো। ভালো হবে না। কি করবেন? হায়া রেগে এসে কাপড় কলার ধরে বিছানায় চেপে ধরে। কাব্য অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কি তাকিয়ে আছো কেন? ম্যাডাম আপনি এত সুন্দর কেন? হায়া কাব্যকে ছেড়ে উঠে দাঁড়ায়। ফাট। ওয়াই আর ইউ সো বিউটিফুল? বাংলা বুঝি আমি। তাহলে হোয়াট বললেন কেন? দেখো, আমি অফিসার বাসায় 2 জায়গায় বস, এটা মাথায় রেখো। জি না। কি? হায়া কাব্যর কলার ধরে রেগে বলে। আচ্ছা আচ্ছা বস। গুড। জি ম্যাডাম। খেতে আসো। আচ্ছা আপনি যান, আমি আসছি। কি? আসছি তো। হায়া রেগে চলে যায়। কাব্য মুছিয়ে এসে টিভি অফ করে হায়ার পিছু পিছু যায়। রাতের খাবার পর হায়া আলাদা রুমে চলে যায়, কাব্য আলাদা রুমে। পরের দিন ঘুম ভেঙে যায় হায়ার ডাকে। কাব্য হুড়মুড়ে উঠে খাট থেকেই পড়ে যায়। হাতেও ব্যথা পায়। ফ্লোরে বসে উপরে তাকাতেই দেখে হায়া অফিসের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। শরীর খারাপ? না। এত দেরি কেন ঘুম থেকে উঠতে? সরি। যাও রেডি হয়ে আসো। কাব্য দ্রুত রেডি হয়ে নেয়। হায়া কাব্যকে নাস্তা দিয়ে চলে যায়। কাব্য বুঝতে পারছে দেরিতে ওঠার জন্য আজ অফিসে তার খবর আছে। কোনোভাবে নাস্তা দ্রুত
করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে গিয়ে ডেস্কে বসতেই একটা ছেলে তার কাছে আসে। তার নাম মোবারক। ও কাপড়ে এই অফিসের একমাত্র বন্ধু। যদিও সবাই ওকে নিয়ে মজা করে। দেখতে নাদুস নুদুস ছেলেটা, তবে বোকা না। কি এত দেরি কেন? আরে রাতে মুভি দেখছিলাম। একটু পরেই তোর ডাক পড়বে। জানি তুই অনেক খুশি মনে হচ্ছে। আরে না, কিন্তু কেবিনে যে আছে তাকে দেখে তুই খুশি হবি না। কে? বাবু। নামটা শুনেই কাব্য তার দিকে তাকায়। বাবু হলো হায়ার কলেজের বন্ধু। এখনো নিজের কোম্পানি চালায়। হায়াকে পছন্দ করে কিন্তু সরাসরি বলেনি, তবে সুযোগের অপেক্ষা আছে। কাব্য মুখ বাঁকা করে কাজ ছেড়ে উঠে কেবিনের বাইরে গিয়ে উকি দেয়। ভেতরে বাবু হায়ার সাথে হেসে হেসে কথা বলছে, যদিও হায়া গোমরা মুখেই আছে। দেখলি, সালার টিকটিকি একটা সবচেয়ে ম্যাডামের সাথে চিপকে থাকে। এই বাবুর মুখে ফিডার দিতেই হবে। কিছুক্ষণ পর বাবু বেরিয়ে আসে, আর আসতেই তার সামনে পড়ে কাব্য। বাবু কাব্যকে এড়িয়ে হেঁটে যাবে, তখনই তার পা ফ্লোরে পড়ে থাকা তেলে পড়ে যায়, আর সে ধপাস করে পড়ে যায়। সে পড়ার সাথে সাথে মোবারক ফ্লোর দ্রুত মুছে দেয়। শব্দ শুনে হায়া কেবিনে থেকে বেরিয়ে এসে দেখে বাবু নিচে পড়ে আছে। কি হয়েছে বাবু? ম্যাডাম, বাবু স্যার পড়ে গেছে, এখন বাবুকে কোলে নিতে হবে। এটা শুনে অফিসের সবাই হেসে ওঠে। শাট আপ। বাবু কোনোভাবে উঠে দাঁড়ায়। হায়া, এখানে তেল ছিল। বাবু তাকিয়ে দেখে ফ্লোরে কিছুই নেই। বাবু সবার দিকে তাকায়, তারপর কিছু বলতে যাবে, কিন্তু আর বলে না। কোমর ধরে বেরিয়ে যায়। কাব্য আর মোবারক হেসে হাই ফাইভ দেয়। হায়া কেবিনে চলে যায়। কাব্যর অফিসে বাকিরা হাসতে থাকে বাবুকে নিয়ে। ভালোই হলো সালার টিকটিকির সাথে। এখন তো কোমর গেছে, আরেকবার আসলে বাসায় মায়ের কোলে করে ফিরবে। অফিসের পরে যাবি। কোথায়? চল। কাব্য রাজি হয়ে যায়। অফিসের শেষে কাব্য আর মোবারক একটা নদীর পাড়ে বোতল নিয়ে দাঁড়ায়। দোস্ত, আমাকে আলাদা রুমে রাখে, তো নিজের স্বামীকে আলাদা রাখে? একদম না, স্বামীকে তো মাথায় করে রাখবে। সেটাই তো। আর রোজ বকে, কেমন লাগে বল? একদম বাজে। আমি বিবাহিত সিঙ্গেল রে। আহারে। এভাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় কাব্যকে দিয়ে যায় মোবারক। কাব্য চুপি চুপি বাসায় ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে হায়া আছে কিনা। তারপর রুমে যেতেই দেখে হায়া রুমের দরজায় দাঁড়িয়ে আছে। কোথায় ছিলে? আসলে ওই যে মোবারক আছে না, ওর দাদি মারা গেছে, তাই ওর বার্থডে পার্টির কেক না খেয়ে আসতেই দেয়নি। কাব্য নিজেকে সামলাতে চেষ্টা করে। হায়া রাগি মুখে তাকিয়ে আছে। তুমি মদ খেয়েছো? আরে না, আসলে নতুন একটা শরবত বেরিয়েছে যা অনেকটা চিনির মতো টক টক। হায়া কলার টান দিয়ে কাব্যর গায়ের মদে ঘ্রাণ পেয়ে লেগে তাকায়। সরি। বলেই কান ধরে উঠবাস করতে থাকে। হায়া রেগে সেখান থেকে চলে যায়। কাব্য কোনোভাবে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। হায়া নিজের রুমে এসে মুচকি হেসে দেয় কাব্যর কথাগুলো মনে করে। এরপর নিজেকে সামলে কাজে মন দেয়। রাতে কাজ শেষ করে কফি নিতে রান্নাঘরে গিয়ে আসার সময় দেখে কাব্য ওভাবেই শুয়ে আছে। হায়া কফি রেখে রান্নাঘরে গিয়ে দুধ গরম করে এনে কাব্যর রুমে গিয়ে কাব্যর জুতো খুলে কাব্যকে টেনে বিছানায় ঠিকভাবে শোয়ায়, আর কাব্যকে একটু রেখে কোনোভাবে এক গ্লাস দুধ খাইয়ে গায়ে কাঁথা টেনে রুমের দরজা বন্ধ করে চলে আসে। হয়তো সে কাব্যকে পছন্দ করে না, ছেলেটা বিরক্তিকর, বা সে খুব শীঘ্রই আলাদা হবে, কিন্তু কাব্যকে অবহেলা করতে পারছে না। সে যে ঋণে আটকে আছে বা অন্য কোনো কারণে। পরদিন সকালে কাব্য উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়, কিন্তু মাথা অনেক ব্যথা। তা অফিসে চলে যায়। অফিসে গিয়ে শুনে হায়া তাকে রেখেছে। কাব্য কেবিনে যেতেই হায়া তাকে দেরিতে আসার জন্য বকা দেয়, আর অনেকগুলো ফাইলের কাজ ধরিয়ে দেয়। এমনিতেই মাথা ব্যথা, তার উপর এই কাজ। কাব্য এসে দেখছে মাথা রেখে শুয়ে পড়ে। মোবারক এসে দাঁড়ায়। কিরে, শরীর ঠিক আছে? কাব্য ইশারায় বলে মাথা ব্যথা। হবেই, খেতে খেতে আমার বোতলটাই নিয়ে নিয়েছিলি। কাব্য মাথা তুলে তাকায়। মোবারক মাথা চুলকে নিজের ডেস্কে চলে যায়। কাব্য আবার মাথা রেখে দেয় ডেস্কে। কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানে না। ঘুম ভেঙে যেতেই কাব্য উঠে দেখে পুরো অফিস খালি, আর সামনে হায়া বসে আছে। কাব্য আটকে উঠে বসে। হায়া রেগে তার দিকে তাকায়। কাব্য ভয় ভয় একটা অদ্ভুত হাসি দেয় হায়ার দিকে তাকিয়ে। হায়া বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতেই কাব্য পিছিয়ে যায়। সরি। হায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে কেবিনে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়। কাব্য উঠে দাঁড়ায়। শরীর ঠিক আছে এখন? জি ম্যাডাম। বাসায় চলো। আপনি যান, আমি যাচ্ছি।
তোমার বাইক নেই নিচে। শুনেই কাব্য দ্রুত জ্বালানা দিয়ে তাকিয়ে দেখে যেখানে সে রেখেছিল সেখানে বাইক আসলেই নেই। আমার বাইক কোথায় গেল? সার্ভিসে। আমার সাথে এসো। কাব্য মাথা নাড়ে। দুজন বাসায় ফিরে আসে আর হায়া নিজের রুমে চলে যায়। কাব্য একটু অবাক হয়ে যায়, আজ হায়া তাকে বকেনি কেন। কাব্য রুমে যেতেই মোবারক কল দেয়। হ্যালো। কিরে ম্যাম ঠিক আছে? কেন? তুই তো ঘুমিয়েছিলি, তুই জানিস না? কেন? ম্যাম কোনো কাজে বাইরে গেছিল গাড়ি ছাড়াই। এলাকার এক বখাটের দল ম্যামকে রাস্তায় অনেক জ্বালিয়েছে। ম্যাম রেগে থাপ্পড় দিলে তারা ম্যামের হাত ধরে টানাটানি করে। এরপরে পুলিশ এসে ওদেরকে ধরলেও পরে খবর আসে কিছুক্ষণ পরেই ওরা ছাড়া পায়। ম্যাম সারাদিনই মন খারাপ করেছিল। কাব্য কিছুক্ষণ চুপ করে থাকে। তোর বাইকে তেল আছে? হ্যাঁ, কেন? 20 মিনিটের মধ্যেই টঙের সামনে আয়। কেন এই সময়? মাত্র এলাম দোস্ত। আসবি? আসতেছি বাপ। কাব্য বাইক নিয়ে বের হয়। কাব্য চেঞ্জ করে একটা হুডি আর মাস্ক নিয়ে হাতে নিয়ে বের হয়। হুডির একদম টান দিয়ে ঘাড়ে কিছু একটা ঢেকে নেয় কাব্য। রুম থেকে বের হইতেই সামনে হায়া। কোথায় যাচ্ছ এই সময়? বাইরে খিদে পেয়েছে ম্যাডাম। আমি রান্না করে নিচ্ছি, বাইরে খেতে হবে না। ম্যাডাম কিছু খিদে বাসার খাবারে মেটে না। আজও কিছু খেয়ে এলে তোমার চাকরি। যে হুকুম আমার ম্যাডাম। বলেই কাব্য পেরিয়ে যায়। হায়া মুছিয়ে এসে মাথা নেড়ে রান্নাঘরে চলে যায়। মোবারক আর কাব্য সেই এলাকায় একটা দোকানের পেছনে গিয়ে দেখে ছেলেগুলো ক্যারাম খেলায় ব্যস্ত। কাব্য বাইক থেকে নেমে সাথে আনা মোটা একটা লাঠি নিয়ে সেদিকে হাঁটতে থাকে। মাস্কটা পরে নেয়। ও কিরো, ও কিরো। সেখানে গিয়ে এক টান দিয়ে লাইটের তার ছিঁড়ে দেয়। মোবারক শুনতে পায় ছেলেগুলোর চিৎকারের শব্দ। 10 মিনিট পর কাব্য হাত মুছতে মুছতে বাইকে এসে বসে, কিন্তু মোবারক খেয়াল করে ঘাড়ের কাছে একটা অদ্ভুত দাগ। কিরে তোর ঘাড়ে কিসের দাগ? কই? মোবারক দেখে সেখানে দাগটা নেই। তুই ওদের বেশি পিটিয়েছিস? তেমন না, কাল থেকে এখানে দাঁড়াতে পারবে না কয়েক মাস। বলেই কাব্য বাইক চালিয়ে ফিরতে থাকে। আচ্ছা হায়া ম্যাডাম এত বকে তাকে, তাও তুই? উনি আমার বস বা যে বলে এতে আমি তেমন কিছুই করতাম না, কিন্তু উনি আমার স্ত্রী, হোক সেটা কিছু সময়, কিন্তু যা এখন আমার তার রক্ষা আমিই করব। কিরে তোরা তো আলাদা হয়ে যাবি। তখন দায়িত্বটাও থাকবে না। আচ্ছা বাদ দে, কিছু খেয়ে নেই চল। কী খাবি? অনেকদিন বিরিয়ানি খাই না, চল। ওদিন না খেলাম। ওইটা তো রেস্টুরেন্ট। তো আরে মন্টু মামার দোকানের বিরিয়ানির কথা বললাম। হ্যাঁ চল তাহলে। দুজন বিরিয়ানি খেয়ে এরপর কাব্য বাসায় ফিরে। বাসায় এসে দেখে হায়া রুমের দরজা খোলা। একটু উকি দিয়ে দেখে হায়া বিছানায় বসে বই পড়ছে। কাব্য ধীরে ধীরে রুমে গিয়ে জামাটা টান দিয়ে দেখে হাতে একটু কেটে গেছে, রক্ত ছুঁয়ে পড়ছে। কাব্য মুছতে যাবে তখনই এটা কিভাবে হলো? ও মা গো। কাব্য ভয় পেয়ে আঁতকে ওঠে। হায়াকে দেখে হাত লুকিয়ে ফেলে। কই কি হয়েছে? হাত দেখি। আরে কিছু না। হাত দেখি। হাত বাড়িয়ে দেয় কাব্য। হায়া দেখে ডান হাত লাল হয়ে গেছে ভিজে। হায়া রেগে তাকায় কাব্য থেকে। হায়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে ফার্স্ট এড নিয়ে। এরপর কাব্যর হাত ধুয়ে তাকে বিছানায় বসিয়ে হাতে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করতে থাকে। সরি আসলে। হায়া হাতের ইশারা থামিয়ে দেয়। হায়া নিজেও কিছু বলছে না। ব্যান্ডেজ করা শেষ করে রুম থেকে চুপচাপ বেরিয়ে যায়। হায়া কি বেশি রেগে গেল? কাব্য অনেকক্ষণ রুমে বসে থাকে কিন্তু হায়া আসে না, বা খেতেও ডাকেনি। কাব্য ধীরে ধীরে হায়ার রুমে গিয়ে দেখে হায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাব্য গিয়ে পেছনে দাঁড়ায়। ম্যাডাম। হায়া পেছনে তাকায়। কাব্য কান ধরে উদ্বাস করতে থাকে। আর হবে না। হায়া কিছুক্ষণ তাকিয়ে থাকে। এত জ্বালাচ্ছ, শান্তি হচ্ছে না? রোজ রোজ আলাদা আলাদা ভাবে বিরক্ত করেই যাচ্ছ। আর সহ্য করতে পারছি না। আর যতদিন আছি একসাথে ততদিন কম জ্বালাও। কাব্য থেমে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। হায়া অবাক হয়ে যায়। কাব্যকে সে যতই বকে কাব্য কখনো মন খারাপ করেনি। সবসময় মুখে একটা হাসি আছেই তার। কেন? হায়া বারান্দায় চলে যায়। কাব্য মুচকি হেসে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসে হায়ার জন্য। ম্যাডাম। হায়া রুমে এসে দেখে কাব্য খাবার এনে দাঁড়িয়ে আছে। খাবারটা খেয়ে নিন। যাও, আমার যখন ইচ্ছা হবে খাবো। আচ্ছা। কাব্য বেরিয়ে যায়। হায়া উকি দিয়ে দেখে কাব্য গেছে কিনা।
তারপর খেতে বসে। কাপড় নিজের জন্য খাবার নিয়ে রুমে চলে যায়। কাল বেশিক্ষণ ঘুমানো যাবে, কাল তো ছুটি ভেবেই কাব্য খেয়ে টিভি দেখতে থাকে। পরের দিন সকালে ঘুম ভেঙে যেতেই কাব্য উঠে রুমের বাইরে তাকায়, আর তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। এটা কে? কাব্য রুমের বাইরে তাকিয়ে দেখে রান্নাঘরে একটা পরী দাঁড়িয়ে আছে। হায়া কালো শাড়ি পরে কোমরে শাড়ি গুজে নাস্তা বানাচ্ছে, কোমর অব্দি চুল নেমে আছে। কাব্য হা করে দেখতে থাকে। মুখ বন্ধ করে ফ্রেশ হয়ে এসো। কাব্য ধ্যান ভেঙে নিজেকে সামলে ফ্রেশ হয়ে এসে নাস্তার জন্য বসে। হায়া আর কাব্য একসাথে নাস্তা করতে বসে। কাব্য নাস্তা বাদ দিয়ে হায়ার দিকেই তাকিয়ে আছে। এত দেখার কি আছে? না কিছু না। খেয়ে তৈরি হয়ে নাও, আমাদের একটা অনুষ্ঠানে যেতে হবে। কিসের অনুষ্ঠান আপনি যান? ওখানে শুনলাম ফেমাস কাঞ্চি থাকবে। আমি তৈরি হয়ে আসছি। বলেই কাব্য উঠে যায়। হায়া হেসে নাস্তায় মন দেয়। নাস্তা করে নিজেকে একটু ঠিক করে কাব্যর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই দরজায় ঠকঠক শব্দ হয়। হায়া গিয়ে দরজা খুলে দেখে মোবারক। তুমি? জি ম্যাডাম, কাব্য ডেকেছে। আচ্ছা এসো। মোবারক ভেতরে এসে বসে। তখনই কাব্য কালো পাঞ্জাবি পরে বের হয়। এসেছিস? আমার বিছানায় পাঞ্জাবি রাখা আছে, পড়ে আয়। আচ্ছা। মোবারক চলে যায় রুমে। ও কোথায় যাবে? একা একা কাচ্চি হজম হবে না, আর সবসময় ও সাথেই ছিল, তাই মানে। ঠিক আছে, আর বলতে হবে না, আমি গাড়ি বের করছি, এসো তোমরা। হায়া মাথা নেড়ে চলে যায়। একটু পর মোবারক আর কাব্য গিয়ে গাড়িতে বসে। এরপর তারা সেই অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে হায়া তার ফ্রেন্ডের সাথে বলতে থাকে, আর কাব্য আর মোবারক এদিক ওদিক ঘুরতে দেখতে থাকে। এটা তোর উনি নাকি? হুম। দাঁড়া, একটু মজা নেই। আরে রাখ না, দেখ পিছলে যাবে আমার জন্য। বলেই রিমি কোমরের উপর থেকে শাড়ি সরিয়ে একটু রূপ বাড়িয়ে কাব্যর কাছে গিয়ে দাঁড়ায়। মোবারক তাকে দেখে চোখ বড় করে ফেলে। এক্সকিউজ মি। জি বলুন। আপনাকে না, ওনাকে বললাম। ভাই, তোকে ডাকছে। বলেন। আপনাকে আমার ভালো লেগেছে। আমারও অনেক ভালো লেগেছে। আপনার নাম্বারটা পাওয়া যাবে? আব্বে হাট। ধমক খেয়ে রিমি সেখান থেকে চলে আসে। হায়া হাসছে। তুই হাসছিস এমন কি যাতে বলি যে অন্য নারীর দিকে তাকায় না? ও কোন দিকে তাকিয়ে আছে দেখো। রিমি দেখে কাব্য কাচ্চির দিকে তাকিয়ে আছে। এতটা সুন্দরী মেয়ের থেকে কাচ্চি বেশি হলো? হায়া মুচকি হাসছে। হায় রে, রিমির থেকে কাচ্চি বেশি সুন্দর। বলেই সবাই হাসতে থাকে। দাঁড়া দেখাচ্ছি। মনিকা। তখন একটা ছেলে এসে দাঁড়ায়, কিন্তু সে ছেলে হলেও আচার আচরণ আর পোশাক মেয়েদের মতো। হ্যাঁ বেবি। ওই ছেলেটা কেমন? ও মাই গড, সি ইজ সো হট। যাও ওর সাথে কথা বলো। ঠিক আছে। ছেলেটা বা মেয়েটা কাব্য থেকে চলে যায়। এটা কি হলো? দেখ না। মনিকা এসে কাব্যর কাঁধে হাত রাখি কাব্য ঘুরে তাকায়। হাই হ্যান্ডসাম। এটা আবার কোন আইটেম? আপনাকে না আমার খুব ভালো লাগে। আমরা কি একটা পিক তুলতে পারি? দেখো দূরে থাকো। কেন এমন করছো? চলো না। মনিকা কাব্যর হাত ধরে টানাটানি শুরু করে। আশেপাশের মানুষ আশ্চর্যে এসব দেখছে। কাব্য নিচের দিকে তাকিয়ে থাকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। হায়া দূর থেকে বুঝতে পারছে কাব্যর রাগ হচ্ছে। এই শোনো না। ওই ইরো। মনিকা আবার হাত ধরে টান দিতেই কাব্য মনিকার গলা চেপে ধরে। মোবারক আটকে উঠে দূরে সরে যায়। মনিকা ছটফট করতে থাকে। রিমি, হায়া আর বাকিরা এসে কাব্যকে ছাড়তে বলে, কিন্তু কাব্য যেন শুনতেই পাচ্ছে না। মোবারক খেয়াল করে কাব্যর মুখ আর শান্ত নেই। সেই মুখ যেন কোনো শিকারের, আর ঘাড়ের দাগটা আবার তার চোখে পড়ে। এবার আর চোখের ভুল না। হঠাৎ কাব্য মনিকাকে নিচে ফেলে দেয়। মনিকা নিজেকে সামলে উঠে কাব্যর সাথে চিল্লাতে থাকে। একটা মেয়ের গায়ে হাত দিচ্ছ, কাপুরুষ। এসব শুনে কাব্য ভ্রু কুঁচকে তাকায়। কে মেয়ে? আমি? কি? দেখো, তুমি একটা নারীকে তার শরীর দিয়ে বিবেচনা করতে পারো না। আমার দেহ পুরুষের হলেও আমার আত্মা নারীর। কাব্য কিছু বুঝতে পারছে না। মোবারক এসে কাব্যকে বলে, এ হচ্ছে সমকামী, ছেলে হয়েও নিজেকে মন থেকে মেয়ে দাবি করে। কাব্য এসে মনিকার সামনে দাঁড়ায়। তো তুমি মেয়ে? হ্যাঁ। পুরুষের দেহে আটকে আসো? হ্যাঁ। তাহলে কিছু অঙ্গ তোমার জন্য অপ্রয়োজনীয়? মানে? মানে সেটাই যা তুমি ভাবছো।
কাব্য পাশের টেবিল থেকে ধারালো ছুরি হাতে নেয়। তাহলে সেই অপ্রয়োজনীয় বস্তু কেটে ফেলা যায়। কি আপনি পাগল? এসব কি বলছেন? কেন, নারীদের তো সেই অঙ্গ থাকে না, তাই তোমাকে সাহায্য করছি। এই বাজে কথা বলবে না, সম্মান করতে না পারলে অপমান করবে না। কেন, ওই বস্তুতে কি ক্যালেন্ডার ঝোলাবে? ছি, আচ্ছা, মেয়েদের সব কাজ পারবে? আমার দেহ মেয়ের হলে পারতাম। ও আচ্ছা, সত্যি? হ্যাঁ। কাব্য হেসে ছুরির আঘাতে মনিকার হাতের উপর চেপে ধরে আর সেটা আস্তে আস্তে চাপ দিয়েই ঢুকাতে থাকে। মনিকা চিৎকার দিয়ে কাঁদতে থাকে আর ছুরি বের করতে বলে। রিমি আর বাকিরাও বলতে থাকে। কাব্য কারোর কথাই শুনছে না, তবে এইখানে থাকা বয়স্ক কেউ এতে বাধা দিচ্ছে না, তারাও সব সহ্য করতে পারছে না। মনিকার 1 মিনিটের অবস্থায় অনেক খারাপ হয়ে যায়। কাব্য ছুরি বের করে নেয়। মনিকা ব্যথায় বসে পড়ে। কষ্ট হচ্ছে? মনিকা মাথা নাড়ে। এর থেকে 100 গুণ কষ্ট প্রতিটা নারী প্রতি মাসে 7 দিন সহ্য করে হাসি মুখে। বলেই কাব্য একটা ভারী বস্তা এনে মনিকার পেটে রেখে দেয়। বেচারা সেটার ভারে শুয়েই পড়ে। উঠাও এটা। এমন ভার পেরে নিয়ে একটা মেয়ে মাসের পর মাস কাটায় আর একটা অনুভূতির দাম, কিন্তু সেটার পর আর বেঁচেই থাকবে না। মনিকা কাঁদতে থাকে। নারী মানে সেজে গুজে সবার ঘাড়ে ঝুলে পড়ে না। নারী কখনো তৈরি হয় না, নারী জন্মায়। একটা নারী আর পুরুষ মাটি আর গাছের মতো। যদি মাটি দিয়ে গাছ বানানো হয় বা মাটির উপর গাছ আঁকা হয়, তাহলে তার ফলাফল কখনোই ভালো হয় না। শুধুমাত্র ভিন্ন হবার নেশায় দিন দিন এই নিজেকে পরিবর্তনের নেশা সবাইকে এতই নরম করে দিচ্ছে যে তারা কোন পথে যাচ্ছে আর তার পরিণাম কি হবে তা জানে না। এখন ভুলেও বলবে না উপরওয়ালার বানানো। দেহ উনি তৈরি করেন, মানসিকতা কেমন হবে তা তোমার উপর। তোমাদের মতো সবাইকে সুস্থ শরীরই দিয়েছে, তৃতীয় লিঙ্গ বানায়নি। ওরাও তোমাদের থেকে কোটি গুণে ভালো। কিন্তু এটা তো ওরা ইচ্ছে করে করেছে। মানুষকে মানুষ ভালোবাসতেই পারে। এখন সে যদি সাময়িক হয় তাতে আমাদের কিছু করার নেই। এটা ইচ্ছে করেই নিজেকে পরিবর্তন করা, প্রাকৃতিক কিছু না। কিভাবে জানেন? এই এলাকায় কতজন এমন আছে? আমার জানা মতে 27 কিংবা 28। তোমার বাবার নাম কি? জাহিদ। কাব্য বড়দের দিকে তাকায়। জাহিদ সাহেব। ভিড় থেকে বেরিয়ে আসে রিমির বাবা। বলো বাবা। আপনি যখন এদের বয়সে ছিলেন তখন আপনার এলাকায় কতজন এমন ছিল যারা নিজেকে নারী বানিয়েছে? তওবা তওবা, এসব আজকালকার দুনিয়ায় আজাব। আমাদের সময় পুরুষ ছিল শক্তপোক্ত। ধন্যবাদ। এখানে যারা বড় আছেন আপনাদের চেনা কয়জন আছে এমন? কেউ উত্তর দেয় না। যদি এটা স্বাভাবিক হতো তাহলে আগের জেনারেশনে এমন কাউকে পেলাম না কেন? বাইরে দেশেই তো ছিল। তুমি কোন দেশে থাকো? মানে? এটা বাদ দাও। তোমাদের কি যেন অ্যাপ চালো, টিক টিক, হ্যাঁ, এটা আসার আগে কতজনকে চিনতে এমন? রিমি উত্তর দেয় না। একটু মেয়েলি স্বভাবের ছেলে অনেক আছে আর ছিল, কিন্তু এসব আগে ছিল না। এটা মানসিক বিকৃতি। কোনো ধর্ম এটা শেখায় না, বিজ্ঞান এটা মানে না, সামাজিকভাবেও এটা ভুল। আবেগ দিয়ে এটাকে মেনে নেওয়া, ফলে আজকাল এটা এত ছড়িয়েছে। দেখুন, আপনার একটা সাপোর্ট করে নেওয়া দরকার। করোনা আসার পর সেটাকে মেনে নিয়েছিলে নাকি ভ্যাকসিন দিয়েছিলে? রিমি চুপ হয়ে যায়। বড় সবাই তালি দিয়ে ওঠে। তারা খুব বেশি খুশি এতে। অবাক করা ব্যাপার, মনিকা বা মনিরের বাবা মাও এখানে আছে আর তারাও এতে খুশি। কাব্য মনিকার উপর থেকে বস্তা সরিয়ে তার সামনে বসে। তোমাদের পুরো দুনিয়া মেনে নে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু পরের বার আমার কাছে এলে। বলেই কাব্য উঠে দাঁড়ায়। কাব্য সেখান থেকে চলে যায়। মোবারক তার পেছু পেছু যায়। বড় অনেকেই আর অনেক মেয়ে হায়াকে ঘিরে ধরে আর কাব্যর প্রশংসা করে, যারা এসবকে পছন্দ করে না। এদিকে কাব্য গেটের কাছে যেতেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যায়। মোবারক এসে কাঁধে হাত দিতেই কাব্য ঘুরে তাকায়, মুখে শান্ত একটা ভাব। ঠিক আছিস? হ্যাঁ। পাঠিয়ে দিলি ভাই? কি করলাম? ভিতরে যা বললি। ও, কাব্য মুচকি হাসে। তখনই ভেতর থেকে হায়া বেরিয়ে আসে। কাব্য একটু ভয় পেয়ে যায় যে হায়া হয়তো রেগে আছে। হায়া এসে কাব্যর সামনে দাঁড়ায়। সরি, আসলে আমি। দুজন খেতে চলো। বলেই হায়া চলে যায়। কাব্য আর মোবারক একে অন্যদিকে তাকায়, তারপর ভেতরে চলে যায়। খাবার শেষ করে অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারা বিকেলে বাসায় ফিরে আসে। মোবারক যাবার পর হায়া কাব্যর রুমে আসে। ম্যাডাম, আসলে সরি, আমি। চুপ থাকো। কাব্য চুপ করে নিচে তাকিয়ে থাকে। রাতে কি খাবে? কাব্য অবাক হয়ে তাকায়। হায়া মুছিয়ে এসে উঠে দাঁড়ায়। সবাই অনেক তারিফ করলো তোমার। আমি তো। থামো, এত খুশি হতে হবে না। কাব্য মুছিয়ে হাসি দেয়।
হায়া রুম থেকে বেরিয়ে দরজার সামনে এসে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কাব্যর ঘুম ভেঙে যেতেই চোখ খুলে দেখে হায়া তার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আবার কি হলো? ভয় ভয় কাব্য উঠে বসে। হায়া রাগী মুখের সামনে দাঁড়িয়ে আছে। আমি সত্যি কিছু করিনি, সরি। কিছু না করলে সরি কেন? যদি ভুলে কিছু করে থাকি তাই আর কি। যাও, রেডি হয়ে এসো, অফিসের সময় হয়ে এসেছে। আচ্ছা আপনি যান, আমি আসছি। রেডি হয়ে এসো, আমি আছি। কাব্য অবাক হয়ে যায়, হায়া তার জন্য অপেক্ষা করছে। কাব্য উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। এরপর দুজনে অফিসে এক গাড়িতে করেই চলে যায়। অফিসে গিয়ে কাব্য নিজের ডেস্কে গিয়ে বসে। বাহ, বউয়ের সাথে একসাথে, বাহ বাবা। আমি বুঝতে পারছি না রে। চালিয়ে যা। ধুর যা তো। কাব্য কাজে মন দেয়। কিছুক্ষণ পর কাব্যর মাথা ধরে যায়, তাই সে কফি আনতে যায়। কফি নিয়ে ফেরার সময় মোবারক এসে তার সাথে কিছু কথা বলতে থাকে। কথা বলতে বলতে কাব্য সামনে খেয়াল করেনি, সামনে থেকে আসা ডিপার্টমেন্ট ম্যানেজারকে দেখতে পায়নি। কাব্য গিয়ে তার সাথে ধাক্কা খায় আর কফি তার গায়ে পড়ে। চোখে দেখিস না আমার পুরো স্যুট নষ্ট? সরি স্যার, আসলে আমি খেয়াল করিনি। তোর সরি দিয়ে আমার স্যুট ঠিক হবে না। স্যার, ও বললো তো, ও দেখেনি। তুই মাঝে কথা বলিস কেন? ঘাড় ধরে বের করে দেবো। স্যার ওকে বকবেন না। আবার আমার মুখের উপর কথা। এগিয়ে আসে ম্যানেজার রেগে। তখনই আপনার সাহস কি করে হলো ওর সাথে এভাবে কথা বলার? কথাটা শুনে সবাই ঘুরে তাকায়। ঘুরে তাকিয়ে দেখে হায়া রেগে দাঁড়িয়ে আছে। সে দ্রুত এসে ম্যানেজারের সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম, আপনি জানেন না ও ইচ্ছে করে আমার গায়ে কপি ফেলেছে। আর ও অফিসে অনেক ফাঁকি দেয়। ও এই অফিসে কাজ কি করবে কি না, ও চাই ইচ্ছে করুক, তাতে আপনার কি? আর আপনার সাহস কি করে হয় আমার স্বামীর উপর চিৎকার করার? পুরো অফিসে নিস্তব্ধতা ছেয়ে যায়। কাব্য হায়া দিকে তাকিয়ে আছে। আজ হায়া ম্যানেজার নিচু হয়ে আছে। কাব্য এই অফিসে কাজ করে মানে এই না কেউ ওর সাথে খারাপ ব্যবহার করবে। পরের বার আমি যদি এমন কিছু দেখি তাহলে। বলেই হায়া সেখান থেকে চলে যায় রেগে। সবাই নিজ জায়গায় চলে যায়। ম্যানেজার চলে যায়। কাব্য আর মোবারক দাঁড়িয়েই থাকে। কাব্য এখনো বুঝতে পারছে না কি হলো এখানে। হঠাৎ কেবিন থেকে কাব্যকে ডাক দেয় হায়া। কাব্য ধীরে ধীরে কেবিনে গিয়ে দেখে হায়া মাথায় হাত দিয়ে বসে আছে। আসবো ম্যাম? হায়া মাথা নেড়ে সম্মতি দেয়। কাব্য ভেতরে গিয়ে দাঁড়ায়। ওনার ব্যবহারের জন্য দুঃখিত। ম্যাম এতে আপনার দোষ নেই। আর আমাকে এইভাবে সবার সামনে স্বামী বলা হয়তো ঠিক হয়নি। কিছু সময় পর আমরা আলাদাই হয়ে যাব, তাই। হায়া কাব্যর দিকে তাকায়, কিন্তু কিছু না বলেই আমার কাছে মন দেয়। একটা কথা বলবো ম্যাম? হুম। কাল আমার হাফ ডে ছুটি লাগবে। ছুটি? জি। আচ্ছা, কাল ছুটি। না, হাফ ডে। কেন? প্লিজ। আচ্ছা। কাব্য হেসে চলে যায়। সেদিন বিকেলেও দুজনে একসাথে বেরিয়ে যায়। রাতে হায়া একটু ব্যস্ত থাকায় তেমন কথা হয়নি। তবে কাব্য বাসায় আসার পর পুরোটা সময় ছাদে ছিল। হায়া তাকে ডাকতে গেলেও ছাদে ঢুকতে না করে। পরের দিন সকালে হায়া কাব্যর রুমে গিয়ে দেখে কাব্য রুমে নেই। এত সকালে কোথায় গেল সে? তখনই হায়ার কল আসে যে তাকে আজ একটা জায়গায় যেতে হবে মিটিংয়ের জন্য। তাই হায়া অফিসে না গিয়ে সেখানে চলে যায়। এদিকে কাব্য শপিং মলে দাঁড়িয়ে আছে মোবারককে নিয়ে। আমরা অফিসে না গিয়ে এখানে কেন? ম্যাডাম জানলে আমার খবর আছে। কাল ছুটি নিয়েছি। ওটা তুই নিয়েছিস? আমি না। চিন্তা নেই ম্যাডাম, আজ অফিস যায়নি। তুই কিভাবে জানিস? কারণ আজ ওনাকে একটু বাইরে রাখতে সব প্ল্যান করছে। ও হ্যাঁ, আমি ভুলে গেছি, আজ হায়া ম্যামের জন্মদিন। এক্স্যাক্টলি, তাই আজ আমি ওনার জন্য গিফট নেব। আচ্ছা, আমিও কিছু নেবনি। চল। কাব্য আর মোবারক সবার আগে শাড়ির দোকানে যায়। অনেক বাছাইয়ের পর কালো আর নীল দুটো শাড়ি পছন্দ করে, কিন্তু দুটো নেয়ার টাকার কাব্য আনেনি। কোনটা নিব বল? কাব্য চোখ বন্ধ করে ভাবতে থাকে। মনের মধ্যে ভেসে ওঠে কালো শাড়ি পরা হায়া আর নীল শাড়ি পরা হায়া। কাব্য হেসে চোখ খুলে কালো শাড়িটা কিনে নেয়। এরপর মোবারক হায়ার জন্য গোলাপের গুচ্ছ নেয়, কিন্তু কাব্য গোলাপ নেয় না। ফুল নিব না? না। কেন? আমার ইচ্ছা। বলেই কাব্য আর একটা দোকানে যায়। হঠাৎ তার চোখে একটা লকেট পড়ে। এটা এত দামি না, দামি কিছু দেখ। আমার তো এটাই ভালো লাগছে। ম্যাম কি এত কম দামি পড়বেন? না পড়লে ফেলে দেবেন আর কি। বলেই কাব্য সেই লকেটটাই কিনে নেয়। এরপর দুজনেই দুপুরে খেয়ে নেয়। শপিং মলের সন্ধ্যায় হায়া অফিসে ফিরতেই সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
পুরো অফিস সাজানো, হায়াকে সবাই ঘিরে ফেলে। এখানে হায়ার পাশে বাবু আছে, সেও এসেছে, আর বেশ দামি শাড়ি আর উপহার নিয়ে, যার মধ্যে একটা হিরে বসানো নকেটও আছে। হায়াকে এক এক করে সবাই উপহার দিতে থাকে। হায়া এদিক ওদিক তাকিয়ে কাব্যকে খুঁজতে থাকে, কিন্তু কাব্য এখানে নেই। তখনই কাব্য দরজার সামনে তাড়াহুড়া করে আসে। কাব্য আসতেই দেখে হায়াকে বাবু একটা দামি শাড়ি উপহার দিছে আর হিরে বসানো লকেটটা দিছে। এটা দেখে কাব্য একটু চুপসে যায়, নিজের নেয়া শাড়ি আর লকেটটা লুকিয়ে ফেলে, আর মোবারকের কাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে নেয় হাতে। হায়া কাব্য আর মোবারককে দেখে এগিয়ে আসে। মোবারক হায়াকে ফুল আর লকেট দেয়। হায়া সেটা নিয়ে কাব্য দিকে তাকায়। কাব্য ঘেমে গেছে। তুমি কিছু আনোনি? কাব্য ফুলটা দেয়, হায়া ফুলটা নেয়। হাতে কি লুকাচ্ছ? না কিছু না। দেখি। তেমন কিছু না। দেখাও। ম্যাম। দেখাও। কাব্য শাড়ি আর লকেটটা বের করে। হায়ার মুখে এক হাসি ফুটে ওঠে, কিন্তু আরে একটু কি বুদ্ধি নেই? হায়া কি এই কম দামি জিনিস পরে? বলেই বাবু হেসে দেয়। হায়া রাগে চোখে তাকাতেই চুপসে দেয়। হায়া হাসি মুখে শাড়িটা আর লকেটটা নেয়। এরপর কেক কাটা হয়। কাব্যর মোবারক একটু দূরেই দাঁড়ানো, হায়ার পাশে বাবু। কাব্যর মুখ দেখে বোঝা না গেলেও তার চোখ বলে দিচ্ছে তার বাবুর কথাটা ভালো লাগেনি। কেক কাটার পর হায়া প্রথম টুকরো হাতে নিতেই বাবু হাত টান দিয়ে কেকটা নিজের মুখে নেয়। হায়াও অবাক হয়ে যায় আচমকা এই কাণ্ডে। এদিকে কাব্য মাথা নিচু করে ফেলে। হায়া তো ইচ্ছে হচ্ছে বাবুকে কানের নিচে একটা দেওয়ার, কিন্তু এত মানুষের সামনে আজ কিন্তু কিছু বলতেও পারছে না। হায়া কেক এক টুকরো নিয়ে অফিসে খুঁজে দেখে কাব্য অফিসে নেই। মোবারককে জিজ্ঞেস করতেই সে জানায় কাব্য বাসায় গেছে। হায়া আর কিছু বলে না। কিছুক্ষণ পর হায়াও বাসায় ফিরে আসে। এসে দেখে কাব্য রুমে বসে আছে চুপচাপ। একা ফিরে এলে যে? কাব্য আর চোখে তাকায়। মাথা ব্যথা করছিল। কফি করে দেবো? না খেয়েছি। মন খারাপ? কাব্য মুছিয়ে এসে তাকায়। না তো। আচ্ছা। কাব্য ঘড়ির দিকে তাকায়, এরপর কাকে যেন কল দেয়। রাত্রে একটু বাড়তেই কাব্য হায়ার রুমের দিকে যায়। হায়া রুমে বসেই বই পড়ছে। ম্যাম হুম। একটু আমার সাথে আসবেন? কোথায়? সাদে। আচ্ছা। হায়া উঠে কাব্যর সাথে ছাদের সামনে যায়। ম্যাম চোখ বন্ধ করুন কেন? প্লিজ। আচ্ছা। হায়া চোখ বন্ধ করে। কাব্য ছাদের দরজা খুলে দেয়। হায়া আর কাব্য ছাদে এসে দাঁড়ায়। এবার চোখ খুলুন। হায়া চোখ খুলে দেখে পুরো ছাদ সাজানো, আর তার পায়ের নিচে গোলাপের পাপড়ি। হায়া কাব্য থেকে তাকায়। কাব্য কি যেন দেখছে আশেপাশে। এরপর সে জোরে শীষ দিতে এক একটা করে নিচ থেকে অনেকগুলো ফানুস উঠতে থাকে, আর দেখতে দেখতে অনেকগুলো ফানুস আকাশে ভেসে ওঠে। এরপরেই আতশবাজি হতে থাকে আকাশে। হায়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর কাব্য থেকে তাকায়। কাব্য মুচকি এসে তাকায়। শুভ জন্মদিন ম্যাডাম। হায়া কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। কাব্য মাথা নিচু করে বেরিয়ে যায়। পরের দিন সকালে কাব্য হায়ার আগে অফিসে চলে যায়। গিয়ে নিজের দেখতে বসে। কিরে আজ ম্যাডাম কই? জানি না। বলেই কাব্য কাছে মন দেয়। ভাই কি? ভাই আরে কি? সামনে দেখ। কি সামনে? বলেই কাব্য তাকিয়ে দেখে অফিসে হায়া প্রবেশ করেছে। তার পরনে কাব্যর দেওয়া কালো শাড়ি আর গলায় লকেট। তাকে কোনো পরি থেকে কম লাগছে না। অফিসের সবাই অবাক হয়ে যায়। কাব্য এতই মুগ্ধ হয়ে যায় যে সে কেবিনের সামনে দাঁড়ায়। হায়া তার পা দিয়ে যাওয়ার পর তার দিকে চোখে তাকাতেই কাব্য বুকে হাত দিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ে। মোবারক এসে পাশে দাঁড়ায়। ভাই কি লাগছে? তোর ভাবি হয়। ভাবিকে সুন্দর লাগছে। মায়ের চোখে দেখ। মোবারক কাব্যর দিকে ফ্রুক কুচকে তাকায়। কাব্য হাসি মুখে কেবিনের ভেতরে তাকিয়ে আছে। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। কেবিনের ভেতর থেকে হায়া এটা খেয়ালও করেছে কাব্য তাকে দেখছে। হায়া মুচকি এসে কাজে মন দেয়। তখনই অফিসে বাবু আসে। এসেই হায়ার কেবিনে চলে যায়। এতেই কাব্যর মুখে হাসি থাকা সত্ত্বেও রাগের সাপ ভেসে ওঠে। হায়া বাবুর সাথে কথা বলার সময় কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্য ডেস্কে অন্যদিকে তাকিয়ে বসে রেগে আছে। হায়া হেসে কাব্যকে ডেকে পাঠায়। কাব্য কেবিনে গিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের জন্য কফি আনো, আমার আর বাবুর জন্য। হুম। কাব্য দ্রুত বেরিয়ে যায়। কাব্য গিয়ে কফি এনে দুজনের সামনে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। কাব্য গিয়ে দেখতে বসে। তখনই একটা মেয়ে এসে কাব্যর কাছে এসে কিছু কাজ বুঝতে চায়।
কাব্য কাজ বোঝাতে থাকে। হায়া চোখ পড়তে সে কেবিন থেকে বেরিয়ে আসে। হায়াকে দেখে মেয়েটা হাসি মুখে তাকায়। নিজ স্থানে যাও। ম্যাম, একটা কাজ বুঝতে এসেছিলাম। আমি বুঝিয়ে দেব, যাও। মেয়েটা চলে যেতে হায়া আবার কেবিনে চলে যায়। কাব্য আবার ডেস্কে চুপচাপ বসে থাকে। কাল আমি এত দামি শাড়ি দিলাম, আর তুমি আজ এসব পরে এসেছো? দেখো বাবু, তুমি আমার কলেজের বন্ধু বিধায় এটা বলার পরও এখানে বসে আছো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ওই ছেলের জন্য আমাকে এভাবে বলতে পারলে? মনে রেখো, ভালোবাসার থেকে বন্ধুত্ব বড় হয়। না, প্রেমের থেকে বন্ধুত্ব বড়। ভালোবাসা সবার জন্যই, কিন্তু যদি নিজের স্বামীর জন্য কাউকে ছাড়তে হয়, তাহলে একটা মেয়ে তার বাবা মাকেও ছাড়তে পারে। কিন্তু তুমি তো ওকে পছন্দ করো না। হ্যাঁ ঠিক, কিন্তু ঘৃণাও করি না। আর এটা চিরসত্য যে যাই হয়ে যাক, ও এখন আমার স্বামী, আর ওর দেওয়া একটা পাতাও আমার জন্য অমূল্য। এসব আবেগের কথা। ঠিক। আর বাস্তবতা কি জানো? কি? আটকে গেছি। আমি তোমাকে সাহায্য করবো বের হতে। চাই না। আর আমার আর ওর মাঝে এলে সেটা খুব ভালো হবে না। হায়া, বের হও। বাবু অপমানিত হয়ে যায়। বাবুকে আগেও হায়া এভাবে কথা বলছে। হায়া এমনই, কিন্তু আজ বিষয়টা অন্য ছিল। বাবু চলে যেতেই কাব্যর মুখে হাসি ফুটে ওঠে। কাব্য কাজে মন দিবে তখনই হায়া কাব্যকে ডাকে। কাব্য কাজ ফেলে জ্বলতে উঠে কেবিনে যায়। জি ম্যাম। ভালো লাগছে না, ঘুরে আসবে? মাথা দ্রুত হ্যাচযোগ মাথা নাড়ে। হায়া উঠে দাঁড়ায়। কাব্য মাথা নেড়ে হায়ার সাথে নিচে যায়। নিচে গিয়ে হায়াকে বলে ওঠে, ম্যাম, গাড়িতে পেট্রোল নেই। কি বলো? হ্যাঁ। তাহলে? আচ্ছা দাঁড়ান। কাব্য রাস্তা দিয়ে একটা রিক্সা ডাকে। হায়ার রিক্সা? কিভাবে? হায়ার রিক্সা উঠে বসে। কাব্য একটু রিল্যাক্স হয়। যাক, বকা দেয়নি। ওঠো। আপনি যান, আমি অন্য একটা রিক্সা নিচ্ছি। কোনো প্রয়োজন নেই। কিন্তু হায়া চোখ গরম করতেই কাব্য উঠে পাশে বসে। রিক্সা চলতে থাকে। হায়া একটু অবাক হয়ে যায়, কারণ কাব্য রিক্সাওয়ালাকে একবারও বলেনি কোথায় যাবে। রিক্সা নিরিবিলি রাস্তা দিয়ে চলছে। কাব্যর কাছে সবকিছু যাদের মতো লাগছে। কখনো ভাবতেও পারেনি কাব্য হায়ার দিকে তাকিয়ে থাকে। হায়া আনমনেই তাকিয়ে আছে সামনে। হঠাৎ একটা বাগানের সামনে রিক্সা থামে। কাব্য আর হায়া নামে। এখানে? হ্যাঁ। কাব্য আর বাগানের পাশ দিয়ে হাঁটছে। হায়া কাব্য থেকে তাকিয়ে দেখে কাব্য মুচকি আসছে। আপনার মন খারাপ ম্যাম? কিছুটা। কেন? প্রতি বছর বাবা মা এই দিন আমার সাথেই থাকতো। পরের বছর আসবে তো? হুম। কাব্য দেখে হায়ার মন এখনো খারাপ। কাব্য ভাবে কি করা যায়। হঠাৎ কিছু একটা ভেবে সে হায়াকে রেখে দ্রুত হেঁটে কোথায় চলে যায়। হায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ কাব্য ছুটে ফিরে আসে। কাব্য এসে সামনে দাঁড়ায়। কোথায় গিয়েছিলে? আসুন আমার সাথে। বলেই কাব্য হায়ার হাত ধরে টেনে নিয়ে যায়। হায়া প্রথমবার কাব্যর হাতের ছোঁয়া পায়। হায়া কাব্যটিকে তাকিয়ে হাঁটতে থাকে। হায়া কিছু দূর গিয়ে দেখে একটা জায়গায় অনেকগুলো শিশু হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। পথ শিশু। হায়া আসতেই তারা হায়ার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে একে একে ফুল দিতে থাকে। হায়া মুচকিয়েছে সবার ফুল নেয়। তোমরা পড়াশোনা করো। ম্যাডাম, খাইতে পারি না আর পড়া। হায়ার খারাপ লাগে। তারপর কিছু একটা ভেবে হায়া হাসি মুখে তাকায়। কাব্য, আমাদের সেকেন্ড ফ্যাক্টরিতে এদের সবার কাজের ব্যবস্থা করো। কাব্য প্রকুচকে তাকায়। কি কাজ ম্যাডাম? হায়া উত্তর দেয় না। হায়া কাউকে কল দেয়, দিয়ে এই বাচ্চাগুলোর একটা ছবি পাঠিয়ে দেয়। তারপর কাব্যকে নিয়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে আসে। ম্যাডাম, কিসের ফ্যাক্টরিতে কাজ? বাবা একটা শেল্টার হোম তৈরি করেছিল, যেখানে এমন অনেক পথ শিশুরা থাকে, আর তারা যেন শিক্ষা আর কাজ করে খেতে পারে তার ব্যবস্থাও করা আছে। তবে 18 নিচে সবাই কাজ বলতে এটাই করবে, খেলাধুলা। তবে আমাদের শেল্টারটা এত বড় না, তাই বেশি মানুষ নিতে পারি না, কিন্তু এদের নিতে পারবো। এতে সেখানে থাকা বৃদ্ধরা সাথী পাবে, আর এরা পরিবার। বলেই হায়া মুচকি আসে। কাব্যও মুচকি আসে। মন ভালো লাগছে একটু। হুম। কাউকে একটু ভালোবেসে দিলে মন খারাপ থাকে না। হায়া আর চোখে তাকায়। কাব্য সোজা তাকায় রাস্তার দিকে। হায়া মুচকি এসে দেয়। হায়া হঠাৎ দাঁড়িয়ে চুল খুলে দেয়। এতক্ষণ বাধা ছিল। চুল খুলতেই যেন কাব্য হৃদয় স্পন্দন কয়েকশো গুণ বেড়ে যায়। হায়া দেখে কাব্য ঘাড় কাত করে তাকিয়ে আছে। হায়া ইশারে জিজ্ঞেস করে কি হয়েছে। কাব্য নিজেকে সামলে নেয়। সরি হুম। ম্যাম, একটা জিনিস। কি? কাব্য হাঁটু কেড়ে বসে। কি করছো?
হাঁটুতে মানে আসলে কি? পা রাখবেন কেন? একটু। হায়া মাথা নেড়ে পা হাঁটুতে দেয়। কাব্য তার হাতের কালো সুতোর মতো একটা ব্যান্ড মতো কিছু খুলে সেটা হায়ার পায়ে বেঁধে দেয়। তারপর উঠে দাঁড়ায়। হায়া ইশারায় জিজ্ঞেস করে, কি হলো ওটা? কারো নজর লাগুক এই সৌন্দর্যে। হায়া রাগে চোখে তাকায়। কাব্য মাথা নিচু করে হায়া হেঁটে সামনে গিয়ে পিছু তাকিয়ে মুছিয়ে এসে দেয়। এরপর দুজন বাসায় ফিরে আসে। আর অফিসে যেতে চায়নি হায়া। হায়া এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে বিকেলের জন্য কিছু রান্না করতে যায়। কিছুক্ষণ পর হায়া কাব্য রুমে আসে তাকে জিজ্ঞেস করতে কিছু খাবে কিনা, কিন্তু এসে দেখে কাব্য ফ্লোরে পড়ে আছে অজ্ঞান হয়ে, আর তার পুরো শরীর ভিজে আছে ঘামে। হায়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি হলো কাব্যর? কাব্যকে হাসপাতালে নেওয়া হয়। হায়া করিডোরে এইদিক ওদিক করছে, তার অজান্তেই তার চোখ ভেজা। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। হায়া ছুটে যায় তার দিকে। ডক্টর? চিন্তা করবেন না, এখন উনি ঠিক আছেন। তবে খাবার দাবার নিয়ে একটু নিয়মিত হতে হবে আর নিজের যত্ন নিতে বলবেন। বলেই ডক্টর চলে যায়। হায়া দ্রুত কাব্যর কাছে চলে যায়। গিয়ে দেখে কাব্য বিছানায় উঠে দাঁড়িয়েছে। হায়া কিছু বলতে যাবে তার আগেই ডক্টর এসে জানায় চাইলেই কাব্য এখন বাসায় যেতে পারে, কিন্তু শরীরের যেন যত্ন নেয়। হায়া কাব্যকে নিয়ে বের হয়, কিন্তু পুরো রাস্তা হায়া একবারও কাব্যর দিকে তাকায়নি। রাত 11টা বেজে গেছে। বাসায় ফিরে কাব্য রুমে গিয়ে বসে, কিন্তু হঠাৎ দরজার সামনে তাকিয়ে দেখে হায়া শাড়ি কোমরে গুজে দাঁড়িয়ে আছে রাগে চোখে। কাব্য নিচের দিকে তাকায়। হায়া এসে সামনে দাঁড়ায়। আর কত বোঝাবো তোমাকে? তুমি বাচ্চা। আজ যদি কিছু হয়ে যেত, কি হতো তাহলে? তাহলে সময়ের আগেই আলাদা। সাথে সাথে ঠাস, কাব্যর গালে থাপ্পড়। কাব্য গালো হাত দিয়ে হায়ার দিকে তাকিয়ে দেখে হায়ার চোখ লাল হয়ে আছে। আপনি এবার থেকে আমি বলা ছাড়া এক পাও ফেলবে না। মাথা নাড়ে কাব্য। খেতে চলো। হায়া বেরিয়ে যায়। কাব্য পিছু পিছু হেঁটে বের হয়। টেবিলে বসতে কাব্যর প্লেটে খাবার দিতে থাকে, অন্য দিনেও থেকে বেশি। এত খেয়ে পারবো না। একটা ভাতও যেন না থাকে। কিন্তু হায়া রেগে তাকায়। ঠিক আছে। হায়া গিয়ে চেয়ারে বসে কাব্য দিকে তাকিয়ে থাকে। কাব্য খাওয়া শুরু করে। কাব্য ভয় পায় পুরো খাবার শেষ করে। কাব্য শেষ করে উঠে যাবে তার আগেই হায়া এসে পাশে দাঁড়ায়। শেষ তো? কাব্য উঠে হাত ধুয়ে রুমে গিয়ে বিছানায় বসে। 5 মিনিট পরে হায়া রুমে এক গ্লাস গরম দুধ নিয়ে আসে। গ্লাসটা টেবিলে রাখে। একটু ঠান্ডা হলে খেয়ে নিও। এই দুধ? আর পুরো গ্লাস খাবে? খেতেই হবে। একদম। ঠিক আছে। কাব্য মাথা নাড়ে। হায়া বেরিয়ে যায়। পরের দিন সকালে কাব্য উঠে দেখে হায়া অফিসে চলে গেছে আর তার নাস্তা বানিয়ে রেখে গেছে। কাব্য ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। অফিসে গিয়ে ডেস্কে গিয়ে বসে, কিন্তু তার ডেস্কে কোনো ফাইল নেই। কাব্য ফাইল খুঁজতে উঠবে, তখনই কেবিন থেকে হায়া এসে তার সামনে দাঁড়ায়। কেবিনে আসো। জি। কাব্য কেবিনে গিয়ে দেখে হায়া কিছু হালকা খাবার কেবিনে এনে রেখেছে। যখনই হালকা খিদে লাগবে খাবে। কাব্যকে একদম বাচ্চাদের মতো ট্রিট করছে। আচ্ছা আমি যাই। কেবিনেই চুপচাপ বসে কাজ করো। কাব্য মাথা নাড়ে বসে পড়ে। দুপুর অবধি কাজ করার পর কাব্য উঠে বের হবে, তখনই হায়া শার্ট টেনে ধরে। জি। খাবে না দুপুরে? হ্যাঁ যাচ্ছি তো। বাইরে খেতে হবে না, আমি রান্না করে এনেছি। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে হায়ার দিকে। হায়া এসে দেখে নিচের দিকে তাকায়। ডক্টর বলেছে বাইরের খাবার তোমার জন্য ঠিক না, তাই। কাব্য বসে। হায়া খাবার বেরিয়ে দিতে থাকে। কাব্য হায়ার দিকে তাকিয়ে আছে। কাব্য নিচের দিকে তাকিয়ে খাবার দিয়ে দেয় কাব্য। কাব্য খেতে শুরু করে আর হায়াও খাবার খায়। কাব্য হায়ার দিকে সময় করে তাকায়। হায়া একটু বদলে যাচ্ছে যেন। কাব্য খাওয়া শেষ করে কফি আনতে যায়। হায়া সব গুছিয়ে রাখে। কাব্য কফি এনে হায়াকে দেয়। হায়া কফি নিয়ে কাজে মন দেয়। কাব্য কফি নিয়ে বেরিয়ে যায়। কাব্য বের হতেই মোবারক এসে হাজির। ভাই ঠিক আছিস? আরে হ্যাঁ চল বিকেলে খেয়ে আসি একটু। না বাবা, তোকে নিয়ে যদি খেয়ে আসি তাহলে ম্যাম আমার চাকরি নিয়ে নেবে। তোকে নিয়ে নো অ্যালকোহল। কেন? সকালে ম্যাম জানিয়ে গেছে। ও হ্যাঁ, দিন দিন ম্যাম একটু বদলে যাচ্ছেন। কি ব্যাপার? আমিও জানি না। তোরই ভালো। হয়তো। কাব্য কফি শেষ করে কেবিনে গিয়ে দেখে হায়া জানালা দিয়ে কি যেন দেখছে। কাব্য শব্দ পেয়েই হায়া ঘুরে তাকায়। শরীর ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা।
হায়া কাজে মন দেয়। দিন শেষে দুজনে একসাথে বাসায় ফিরে আসে। কাব্য বাসায় ফিরে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ দাঁড়ানোর পর কাব্য রুম থেকে বেরিয়ে আসে। হায়া রুমের দিকে তাকিয়ে দেখে হায়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। কাব্য কিছুক্ষণ তাকিয়ে রুমের দিকে ফিরবে, তখনই এই, কাব্য গলাটা শুনে ঘুরে তাকায়। জি এদিকে এসো। কাব্য এগিয়ে যায় রুমে। বলুন। চুল আঁচড়াতে পারো? কাব্য অবাক হয়ে তাকায়। জি। চুল আঁচড়াতে পারো? হ্যাঁ। গুড, আমার চুল আঁচড়ে দাও। কাব্য হায়ার দিকে তাকায়। হায়া ফোন হাতে নিয়ে বসে আছে। আমি কিন্তু দরকারি কাজ করছি, তুমি ফ্রি আছো? আমি কেন, মানে? আমি তোমার বস, তাই আমি যা বলবো সেটাই করবে তুমি। কাব্য মাথা নেড়ে হায়ার পেছনে এসে দাঁড়ায় আর চিরুনি হাতে নিয়ে হায়া চুলে আছড়ে দিতে থাকে। কাব্যর হাত কাঁপছে, কারণ সে আগে কখনো এমন করেনি। হায়াটা বুঝে মুচকি হাসি দিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। কাব্য কিছুক্ষণ আঁচড়ানোর পর একটা ব্যান্ড দিয়ে কোনোভাবে বেঁধে দিয়ে দ্রুত বেরিয়ে যায়। কাব্য চলে যেতেই হায়া হেসে ওঠে। তারপর উঠে রুমের কোনায় রাখা ক্যামেরাটা নিয়ে তার স্টুডিও রুমে গিয়ে কাব্য তার চুল আঁচড়ে দিচ্ছে এই ছবিটা বের করে সেটা একটা অ্যালবামে টাঙিয়ে রুমে ফিরে আসে। হায়া আগে থেকে ক্যামেরা চালু রেখেছিল আর ফোন দিয়ে ক্যামেরাকে নিয়ন্ত্রণ করছিল। হায়া রুম থেকে আবার বেরিয়ে এসে কাব্য রুমের দিকে গিয়ে দেখে কাব্য টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। হায়া গিয়ে গায়ের কাঁথা টেনে রুমের দরজা লাগিয়ে ফিরে আসে। পরের দিন সকালে ঘুম ভেঙে যায় কিছু শব্দে। দরজায় কে যেন জোরে জোরে টোকা দিচ্ছে। হায়া দেখলো এখন অনেক সকাল। এত সকালে কে এলো? হায়া ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। এত সকালে কে এলো আবার? হায়া দেখলো কাব্য ঘুমিয়ে আছে। হায়া দরজা খুলে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত সকালে দরজা ধাক্কাচ্ছ কেন? ম্যাডাম, একটা লোক বাড়িতে ঢুকতে চাইছে, বলছে কাব্য স্যারের পরিচিত। কোন লোক? গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে দাও, আর ভেতরে নিয়ে এসো। জি ম্যাডাম। হায়া গিয়ে মুখে পানি দিয়ে এসে দেখে এক খুব বুড়ো লোক দাঁড়িয়ে আছে আর দারোয়ান। তুমি যাও। জি ম্যাডাম। দারোয়ান চলে যায়। তুমি কি আমাকে কাব্যের বউ? জি, আপনি কে? আমি কাব্যের গ্রামের বাড়ির লোক আর দূর সম্পর্কের চাচা। ও আচ্ছা। কাব্য কি বাড়িতে নাই? আপনি বসুন, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা। লোকটা বসে। হায়া কাব্যর রুমে গিয়ে দেখে কাব্য ঘুমাচ্ছে। হায়া পাশে বসে আর কাব্যর গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। এই শোনো। কয়েকবার টাকার পর কাব্য উঠে বসে। জি বলুন। গ্রাম থেকে তোমার কোন চাচা এসেছে? আমার? কাব্য মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে লোকটাকে দেখে গিয়ে জড়িয়ে ধরে। আরে আপনি এতদিন পড়ালেন, আপনি না কইছে আইতে? হরে বাপ, আইতে কইসস, কিন্তু কইলেই কি আসতে পারি? আরে হন, নূপুর আসে না, আমার বড় মাইয়া। হো হো, ওর বিয়া ঠিক হইছে। আরে কোন কি সত্যিই? হরে বাপ, এখন হুনো আমার আবার বাড়িতে যাওয়া লাগবো। কেন? আরে কত কাম আছে বাড়িতে। তুই হন, তোর বউরে নিয়ে কালকেই বাড়িতে চলে আবি। বইনের বিয়াতে ভাই থাকবো না? আরে আমু তো। তাইলে আমি যাই এখন। আরে আজকে এখানে থাকেন না রে, অনেক কাম বাকি, অনেক কাম। বলেই লোকটা উঠবে, তখনই হায়া চা আর নাস্তা নিয়ে আসে। চাচা আসুন, টেবিলে নাস্তা দিয়েছি, দুজন নাস্তা করে নিন। না মা, আজ যাই। না একদম না, অনেক কাম বাকি। নাস্তা করে নিন তারপর। লোকটা না করে না। কাব্য আর সে নাস্তা করে নেয়। এরপর লোকটা বিদায় নিয়ে চলে যায়। কাব্য রুমে গিয়ে দেখে হায়া বসে আছে রুমে। ম্যাডাম অফিস যাবেন না? না। কেন? এমনি। একটা কথা ছিল ম্যাম। কি? আমার কয়েকদিনের ছুটি লাগবে। কেন? গ্রামে চাচার মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে। বাহ ভালো তো, আমিও যাব। আপনি? হ্যাঁ। আপনি গিয়ে কি করবেন? ওখানে বিদ্যুৎ থাকে না ঠিকভাবে, এসি নেই, টিভিও নেই। সমস্যা নেই, এখন শীতকাল, তাই এসব লাগবে না। কিন্তু উনি বলেছেন বউ নিয়ে যেতে, আর তোমার বউ আমি, আর আমাকে ছাড়া গেলে সবাই কি মনে করবে? কাব্য একটু ভেবে হায়ার দিকে তাকায়। ভেবে নিন যাবেন কি না। যাব। আচ্ছা। কাব্য মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে যায়। পরের দিন ভোরে কাব্য হায়াকে উঠিয়ে দেয় আর তারা তৈরি হয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে।
হায়া গাড়িতে আবার ঘুমিয়ে পড়ে। কাব্য গাড়ি চালিয়ে গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। হঠাৎ হায়ার ঘুম ভেঙে যায়। কাব্য ডাকে, তাকিয়ে দেখে সামনে কুয়াশা ঘেরা গ্রামের রাস্তা। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, আর কনকনে ঠান্ডা। কাব্য বাড়ির সামনে আসতেই গ্রামের অনেকে এগিয়ে আসে, আর মাঝে দাঁড়িয়ে আছে নূপুর আর তার বাবা মা। কাব্য গাড়ি থেকে নামতেই তারা এগিয়ে আসে, গাড়ি থেকে ব্যাগ নামিয়ে নেয়। হায়া তাকিয়ে থাকে সবার দিকে। এরপর তারা ধীরে ধীরে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে একটা টিন সেট বাড়িতে যায় কাব্য আর হায়া। রুমে এসে কাব্য বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। হায়া এদিক ওদিক দেখতে থাকে। হায়া ঠক ঠক করে কাঁপছে শীতে। এত ঠান্ডায় থাকবো কিভাবে? আগেই বলেছিলাম এখানে হিটার নেই। শহরে তো এত ঠান্ডা নেই। কিন্তু গ্রামে অনেক। এত? হ্যাঁ, কটা বাজে এখন? প্রায় 9:40-এ। এত ঠান্ডা এই সময়? হ্যাঁ, তাহলে 7টা-8টায়? আরও বেশি। ও বাবা! আসতে কে বলেছে আপনাকে? তুমি চুপ থাকো। ওকে। কাব্য উঠে বেরিয়ে যাবে, কিন্তু হায়া ডাক দেয়। কোথায় যাচ্ছ? বাইরে চা খেতে। আমিও যাব। আমি বাজারে গিয়ে খাবো, আপনার জন্য নিয়ে আসবো। না না, আমিও যাব। আচ্ছা। কাব্য হায়াকে নিয়ে বাজারের দিকে যায়। হায়া জিন্সের সাথে হুডি পরে আছে, কাঁপতে কাঁপতে হাঁটছে হায়া। আর কত দূর? ওই তো বাজার। হায়া দেখলো সামনে, তাই সে দ্রুত কাব্যর আগেই বাজারে ঢুকে যায়। কাব্য আসতেই হাঁটছে। হায়া বাজারে যেতেই বাজারে কিছু লোক হায়ার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর হাসাহাসি করতে থাকে। কিন্তু হায়া খেয়াল করে সবাই চোখ সরিয়ে ফেলছে। ঘুরে তাকিয়ে দেখে কাব্য তার পিছনেই। হায়া হেসে কাব্যর পাশাপাশি হাঁটতে থাকে। কাব্য হায়াকে নিয়ে একটা চায়ের দোকানে দাঁড়ায়। 2 কাপ চা নিয়ে তারা দোকানের পেছনে মাঠে নেমে দাঁড়ায়। ম্যাম, আমি আসছি 1 মিনিট। বলে হায়াকে মাঠে রেখে কাব্য উপরে উঠে আসে। হঠাৎ নিচ থেকে হায়ার চিৎকার ভেসে আসে। কাব্য ঘাবড়ে গিয়ে দেখে হায়ার পায়ের কাছে একটা ছোট্ট কুকুরছানা পা চেটে দিচ্ছে, আর হায়া সেটাকেই এত ভয় পেয়ে চিৎকার করছে। কাব্য মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, এই রাগে মেয়ে কি পারবে এই কয়দিন গ্রামে থাকতে? কি হবে এরপর কে জানে। কাব্য গিয়ে হায়ার পাশে দাঁড়ায়। এই কুকুরটাকে তাড়াও। কি করছে সে? দেখো না, আমাকে কামড়াতে চায়। তাও তো পা চাটছে। এত কথা না বলে ওকে তাড়াও। কাব্য হেসে দোকান থেকে আনা কয়েকটি বান নিয়ে কুকুরের সামনে গিয়ে একটা বান দিয়ে তাকে মাঠের এক পাশে নেয়। হঠাৎ সেখানে আরো কুকুর চলে আসে। কাব্য সবাইকে এক একটা করে দেয়। এরপর এসে হায়ার পাশে দাঁড়ায়। এগুলো তোমার? না তো। তাহলে এদের? ও, এখানেই ওরা থাকে। আচ্ছা। হায়ার কাব্য চা শেষ করে সেখান থেকে বের হয়। কাব্য বাড়ির দিকে না গিয়ে বাজারের ভেতরে হাঁটতে থাকে। হায়াও পিছু পিছু যায়। কাব্য আরেকটি মাঠের সামনে এসে দাঁড়ায়। হায়া দেখলো সামনে এজন্য বিশাল স্কুল। কাব্য ধীরে ধীরে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের দিকে এগিয়ে যায় আর পেছন থেকে সালাম দেয়। লোকটা ঘুরে তাকিয়ে চশমাটা ঠিক করে কাব্যকে দেখে। তুমি? স্যার, আমি কাব্য। শুনেই লোকটা হেসে ওঠে। এত বছর পর? এসো এসো। আর ওকে? আমার স্ত্রী। হায়া এসে স্যারকে সালাম দেয়। স্যার উত্তর নিয়ে তাদের স্কুলের একটা পুরনো রুমে নিয়ে বসে। কাব্য খেয়াল করে সব রুম নতুন হলেও স্যারের রুম আগের মতোই আছে, যত্নের অভাব। স্যার, এ রুম। কি আর করব, নতুন নতুন শিক্ষক এসেছে, তাদের নতুন নতুন আবদার। তারাও স্কুল চালায়, আমাদের আর কেন লাগবে? চাকরিটা না থাকলে আমায় আর দেখবে কে? তাই এখন শিক্ষক কম আয়া হয়েই গেছি। কথাটা শুনে কাব্য কষ্টে চোখ বন্ধ করে, কারণ ইনি ছিলেন একসময় এই স্কুলের সবার পছন্দের স্যার, কিন্তু এখন তারই অবস্থা। স্যার, আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেননি? বলে লাভ কি, স্কুল চালায় অল্প বয়সী লোকেরা, শিক্ষক হতে এখন আর ডিগ্রি লাগে না বাবা, টাকা দিলেই হয়ে যায়। বলেই স্যার কষ্টমাখে একটা মুখে হাসি দেয়। এর মধ্যেই একজন স্যারকে বলে যায় উপরে মিটিংয়ে যেতে, আর যাবার সময় যেন চাটা নিয়ে যায়। কথাটা শুনে কাব্যর রাগে চোখটা লাল হয়ে যায়। স্যার, আপনি বসুন, আমি চা দিয়ে আসি। না না, তুমি কেন দেবে? স্যার, একসময় আপনি আমাকে অনেক বকা দিতেন, আপনার কথা শুনতাম না, তাই আজই না হয় বকে দেবেন। বলেই কাব্য হেসে উঠে দাঁড়ায়। হায়া বসে থাকে স্যারের দিকে। স্যার? হ্যাঁ মা? কাব্য স্কুলে কেমন ছিল? ও বেশ হাসি খুশি আর ফাঁকিবাজ ছিল। রোজ ক্লাস মিস দিয়ে খেলতে যেত, কিন্তু এর জন্য যে পড়া মিস দিত তা না। ও আমার হাতে অনেক মার খেয়েছে।
কিন্তু প্রতিবার হাসি দিয়ে বলেছে আমার সেই অধিকার আছে ওকে শাসন করার। আর আজকালের ছেলেদের শিক্ষক কিছু বলতেই পারে না, এই জন্য এত অধপতন। হুম। কাব্য খুব শান্ত স্বভাবের ছেলে, কিন্তু কিন্তু কি স্যার? স্যার গ্যাসে একটা গ্লাসে পানি ঢালতে থাকে, একসময় গ্লাস ভরে যায়, কিন্তু স্যার পানি ঢালতেই থাকে। স্যার পানি পড়ে যাচ্ছে। ও রাগ ধরে রাখে, কিন্তু সেটা অতিমাত্রায় হলে তা অন্য কেউ ভোগ করে। হায়া মুচকিয়েছে, কারণ তার মনে হয় কাব্য কখনো রাগ করেনি এত। এদিকে কাব্য চা নিয়ে একটা ক্লাসে গিয়ে দেখে স্যার টেবিলে বসে এক ছাত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে। কাব্য চা নিয়ে ঢুকতেই সবাই দাঁড়ায়। সেই স্যারের নাম আকরাম, আর বয়সটা কাব্যর কাছাকাছি। কে আপনি? কাব্য কিছু না বলে চাটা এগিয়ে দেয়। উনি কি তোমাদের কারো পরিচিত? আকরাম ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করে। একটা ছেলে উঠে হাতের ইশারায় দেয়ালের দিকে তাকাতে বলে। স্যার তাকিয়ে দেখে কোনায় এই স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে দুষ্ট ছেলে মেয়েদের নামের একটা ফ্রেম আছে, যা অনেক পুরানো। দুটো লিস্টেরই কাব্যর নাম। কাব্য আকরাম স্যারের সামনে এসে দাঁড়ায়। আপনি এদের টিচার? হ্যাঁ, কেন? শিক্ষক তো বাবার মতো, আপনি এমন কোন বাবা যে টেবিলে বসে আলাপ করছেন? টিচার তো বন্ধু হতে পারে। আচ্ছা। হ্যাঁ, তাইলে তো ওরা আমাকে তাদের সমস্যা বলতে পারে। আর আপনি কি আগের জামানার লোকের মতো কথা বলছেন? আচ্ছা, আধুনিক টিচার। দোয়েলের ইংরেজি নাম কি? দোয়েল। হ্যাঁ, দোয়েল। কেন, আপনাকে কেন বলবো? আমাকে না, সবাইকে বলুন। কি কেউ জানো? সবাই হাত তোলে, কিন্তু কাব্য তাকাতেই সবাই হাত নামিয়ে ফেলে। কেউ জানে না তো বলুন ওদের। এবার আকরাম আটকে যায়। কাব্য ঘুরে তাকায় দরজা থেকে। দরজায় সব স্কুল কমিটির সদস্য আর চেয়ারম্যান দাঁড়িয়ে আছে। কে দেখলেন আধুনিক নমুনা? কাব্য দেখো, বাইরে এসো। কাব্য হেসে বাইরে যায়। দেখো, নতুন টিচার তো নিতেই হবে, তাই না? তার একজন যুবক টিচারই সবাই পছন্দ করে। আমি না করিনি, কিন্তু যোগ্যতা কোথায়? কাব্য আসলে এই ছেলে, এসব কি তোমাকে বলতে হবে? কে তুমি এমন? আমি এই স্কুলেরই একজন ছাত্র, আর আমাদের সামনে এই স্কুল কখনো শয়তানের কারখানা হবে না। তখনই স্কুলের মাঠে অনেকগুলো বাইক প্রবেশ করে। প্রায় 200+ লোক এসে জমা হয়। সব কাব্যর বয়সী, আর এরা আর কেউ না, কাব্যর সময়ের ছাত্র, যারা এসব শুনে রেগে এখানে চলে এসেছে। কাব্য একটু আগে সবাইকে কল দিয়েছে। আমরা কি পুলিশ ডাকবো? ডেকে কি বলবেন? যে আপনাদের অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে কথা বলায় আপনি কেস করবেন? না মানে, ভুলে যাবেন না, আমরা তখন যেমন ছিলাম আজও তেমন আছি। সময় বদলে গেছে, আমরা না। দেখো, আমরা কাজ করছি খুব জলদি, আমরা এদের সরিয়ে ভালো শিক্ষক আনবো। তখনই মাঠে এই জেলার কয়েকটি চ্যানেলের সাংবাদিকও চলে আসে। এটা দেখে কমিটি আর চেয়ারম্যান ভিমড়ি খেয়ে যায়। এদের আবার কেন? আপনাদের কথার দাম নেই তাই। আর হ্যাঁ, আমার স্যারকে তার আগের সম্মানটাই ফিরিয়ে দেবেন, না হলে। কাব্য হেসে সেখান থেকে হেঁটে নিচে নেমে এক কাপ চা নিয়ে স্যারের রুমে যায়। স্যারের রুম একদম কোনায়, তাই এত কিছু হবার পরও তিনি জানেন না। কাব্যকে দেখে স্যার আর হায়া তাকে নিয়ে হাসাহাসি করছে। কাব্য মুচকি এসে স্যারের সামনে চা রাখে। তুমি এত কষ্ট করছো কেন? স্যার আসবো? গলাটা শুনে স্যার উঠে চশমা ঠিক করে বাইরে গিয়ে দেখে কাব্যর পুরো ব্যাচ হাজির দরজার সামনে। এদের আবার দেখে আর এত ভালোবাসা পেয়ে স্যার কেঁদে দেয়। সবাই এসে স্যারকে জড়িয়ে ধরে সালাম দেয়। কাব্য হেসে বসে থাকে। হায়া কাব্য দিকে তাকিয়ে থাকে। এই লোকটা আমাদের পিঠের দাগও বানিয়েছিলেন, কিন্তু আমরা জানতাম উনি শুধু এটাই চাইতেন যেন আমরা ভালো মানুষ হয়ে একদিন তার দরজায় এসে তাকে একবার সালাম দিই। তখন যেন তিনি গর্ব করে বলতে পারেন যে আমরা তার ছাত্র। এইটুকুই চেয়েছিলেন, আর আমরাও তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। হায়া কাব্যর মুখের দিকে তাকিয়ে থাকে। কি এই ছেলে? তখনই চেয়ারম্যান আর বাকি কমিটি এসে সাংবাদিক আর সবার সামনে স্যারকে বাইরে নিয়ে যায় আর তার কাছে ক্ষমা চায়, আর তাকে এই স্কুলের প্রিন্সিপাল বানানোর ঘোষণা দেয়। কাব্যর ব্যাচ খুশিতে অনেক হট্টগোল করতে থাকে। এরপর স্যার সবাইকে ধন্যবাদ দেয়। শেষে পুরো ব্যাচকে তার কাছে ডাকেন। 200 ছেলে একজন লোকের পেছনে দাঁড়ায়। স্যার মাথা উঁচু করে কাব্যকে খুঁজতে থাকে। কাব্য এটা বুঝে মাথা নিচু করে স্যারের পাশে গিয়ে দাঁড়ায়। আজ এরা প্রমাণ করে দিল, ভালো মানুষ আর ভালো শিক্ষার্থী হতে টপ করতে হয় না, 100তে 100 পেতে হয় না। যতটুকু শিক্ষা লাভ করেছো তা পরিষ্কার মনের সঠিক স্থানে ব্যবহার করাটাই হলো আসল। আজ আমি বুক উঁচু করে বলতে চাই, আমি এদের শিক্ষক, এরা আমার ছাত্র।
হায়াও পেছন থেকে হাততালি দেয়। এরপর সেখানে অনেক হাসি তামাশা হয়। হায়া দূর থেকে সব দেখতে থাকে। কাব্যকে আজ অনেক খুশি মনে হচ্ছে। হায়াও তার জন্য অনেক খুশি। কিছুক্ষণ পর সবাই আড্ডা দেওয়ার পর কাব্য পানি খেতে কলের দিকে যায়। হায়া খেয়াল করে কাব্যর পিছু পিছু একটা ক্লাস 10-এর মেয়েও যাচ্ছে। হায়া পিছু নেয়, গিয়ে দেখে মেয়েটা হেসে কাব্যকে কিছু বলতে চাইছে। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? হায়া চোখ বড় বড় করে দ্রুত মেয়েটার সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে, যাও ক্লাসে। মেয়েটা মুখ বাঁকিয়ে চলে যায়। কাব্য মুখে পানি নিয়ে তাকিয়ে আছে হায়ার দিকে। হায়ার আগে চোখে তাকায় কাব্যর দিকে। আমি আবার কি করলাম? বাসায় চলো। হায়া কাব্যর হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যায়। কাব্য ঘাবড়ে আছে, কিন্তু হায়া হাসছে মনে মনে। আজ বাসায় গিয়ে কাব্য বেশ বড় ধাক্কাই খাবে। হায়া কাব্যকে নিয়ে বাড়ির দিকে আসতেই সামনে চাচার সাথে দেখা। কই যান? আরে ফুল আনতে কইছিলাম, বইলা গেছে, এখন যাই। আপনি বাড়ি যান, আমি নিয়ে আসি। আরে না, তোমরা যাও, বাড়িতে ঘুরো। বাসান যান, আমি যাইতেছি। চাচা হেসে বাড়ির দিকে চলে যায়। আপনি বাড়িতে যান, আমি ফুল নিয়ে আসি। আমিও যাব। আপনি কেন যাবেন? আহা, আমি দেখবো ওইখানের ফুল বাজার। আচ্ছা, বাসে করে যেতে হবে কিন্তু। আচ্ছা। কাব্য মাথা নেড়ে হায়াকে নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে একটা লোকাল বাসে ওঠে। দুপুরের সময় তাই বাসে তেমন ভিড় নেই, তবে বাস পুরো প্রায় ভরা। কয়েকজন কলেজের মেয়েও আছে। কাব্য আর হায়া বাসের শেষের দিকে বসে। হায়ার পোশাকের জন্য হেল্পার আর ড্রাইভার তাকায় তার দিকে, কিন্তু হায়ার দিকে তাকিয়ে দেখার আগেই তার চোখ পড়ে কাব্যর দিকে। তখনই তারা চোখ নামিয়ে ফেলে। বাস চলতে থাকে। হায়া বাইরের দিকে তাকিয়ে আছে আর কাব্য ফোনে গেম খেলছে। হঠাৎ হায়া কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্যর মুখ রাগে লাল হয়ে যাচ্ছে। কি হয়েছে? কাব্য কেন উত্তর দেয় না। হায়া দেখে কাব্যর সামনে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে তাকিয়ে আছে। হায়া হঠাৎ চমকে যায়। লোকটার এক হাত পাশে বসা কলেজের একটা মেয়ের বুকে হাত দিয়ে আছে আর চোখের ইশারায় মেয়েটাকে ভয় দেখাচ্ছে। মেয়েটা ভয় আর লজ্জায় চুপ করে থাকে। হায়া রেগে ওঠে, কিন্তু তার থেকে বেশি রেগে যায় এটা দেখে যে কাব্য সবটা ফোনে রেকর্ড করছে। কাব্যকে কিছু বলার আগেই কাব্য ফোনটা হায়ার হাতে দেয়। এটা রাখুন, এখানে চুপচাপ বসুন, বলে উঠবেন না। কাব্য উঠে এগিয়ে যায়। হায়া কাব্য দিকে তাকিয়ে থাকে। কাব্যকেই লোকটার হাত চেপে ধরে আর এক ছটকায় ঘুরে মোচকে পিঠের দিকে চেপে ধরে। লোকটা চিৎকারতে ওঠে। ড্রাইভার এটা দেখে গাড়ি থামায়। কাব্য সেই লোকটার মাথা সোজা টেনে নিয়ে বাসের রডে মারে। এরপর টেনে বাস থেকে নিচে ফেলে নিচেও নামে। এদিকে লোকটাকে চিনে বা বন্ধু বান্ধব ওখানে কয়েকজন ছিল। তারা এটা দেখে এগিয়ে আসে, কাব্যকে ধমকাতে থাকে। কাব্য উচ্চস্বরে হেসে ওঠে আর পড়ে থাকা লোকটার চোয়ালে এত জোরে লাথি দেয় যে চোয়াল কট করে শব্দ করে, হয়তো ভেঙে যায় আর লোকটা অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বাকি ছেলেগুলো এগিয়ে আসে, কিন্তু কাব্য একজনকে ধরে এত জোরে বাসের গায়ে মারে যে বাকিদের আর সাহস নয় এগিয়ে। একটা ছেলে পুলিশ নিয়ে আসে আর আসার আগে কিছু টাকা দিয়ে দেয় যেন কাব্যর বিরুদ্ধে ব্যাপারটা যায়। পুলিশ এসে কাব্যর হাতে হাত করা পরিয়ে দেয়। তখনই সে কলেজের মেয়েটা আর হায়া এসে থামায় আর যা যা হয়েছে সবটা জানায়। কিন্তু সেই পুলিশ ছিল টাকা খাওয়া। সে উল্টো, এমন শরীর থাকলে তো লোকে ধরবেই, ঝুলিয়ে রাখার দরকার কি? এটা শুনে হায়া অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ সে আগে কখনো এমন পুলিশ দেখেনি। তার চাচাও পুলিশ ছিল, কিন্তু তিনি ছিলেন সৎ। হায়া জানতো কিছু পুলিশ খারাপ, কিন্তু এত নিচু। কাব্য হঠাৎ পুলিশের গলা চেপে ধরে বাসের গায়ে মেরে দেয়। মাথা ফেটে যায়। উঠে কাব্যর জন্য ধমকায় সে আজীবন জেলে কাটাবে। হায়া ভয় পেয়ে যায়। চল থানায়। কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে চেহারা থেকে রং উড়ে যায়। ধীরে ধীরে কাব্য দিকে তাকায়। সরি স্যার, আমি জানতাম না। নো ইউর প্লেস, ইডিয়েট। পুলিশ দ্রুত হাতকড়া খুলে সেখান থেকে চলে যায়। কাব্য ঘুরে ছেলেগুলোর দিকে তাকানোর আগেই সবাই উঠাও। কাব্য বাসে ওঠার সময় সেই কলেজের মেয়েটাও এগিয়ে আসে। ধন্যবাদ ভাইয়া। পিরিয়ডের ব্যথা সহ্য করার থেকে এদের প্রতিবাদ করা সহজ। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। কাব্য না তাকিয়ে বাসে উঠে যায়। হায়া মুচকি এসে মেয়েটাকে নিয়ে বাসে ওঠে। বাকি রাস্তা মেয়েটা আর হায়া গল্প করতে করতে যায় আর কাব্য ঘুমিয়ে পড়ে। ফুলের বাজারে এসে কাব্য আর হায়া নামে। দোকানে গিয়ে কাব্য নাক চেপে ধরে। এই ভাই, গোলাপ দেন 100। নাক চেপে আছো কেন?
আমার গোলাপে অ্যালার্জি। কি? হুম। কাব্য হেসে দোকান থেকে বেরিয়ে আসে, হাওয়াও পাশে। যতক্ষণ এগুলো হচ্ছে চলুন কিছু খেয়ে আসি। আচ্ছা। সিঙ্গারা? এই সময়? হ্যাঁ ম্যাম, এই বাজারে সেরা সিঙ্গারা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কাব্য হায়াকে নিয়ে সেই দোকানে যায়। গিয়ে কাব্য দুটো কলিদার সিঙ্গারা নেয়। হায়া না খেয়ে কাব্য দিকেই তাকিয়ে থাকে। কাব্য একটা শেষ করে হায়ার দিকে তাকায়। হায়া নিজের প্লেটও তার দিকে এগিয়ে দেয়। কাব্য হেসে সেটাও খেতে থাকে। হায়া মুচকি এসে তাকিয়ে থাকে। খাওয়া শেষ করে দুজনে উঠে ফুলের দোকানে যায় আর ফুল নিয়ে বাড়ি ফিরে আসে। এসেই দেখে হলুদ সন্ধ্যার সব কাজ শুরু হয়ে গেছে। কাব্য ফুল নিয়ে সেদিকে চলে যায়। হায়া রুমে ফিরে আসে। আজ একদিনই কাব্যর ব্যাপারে এত কিছু জেনে গেল সে। এদিকে কাব্য ফুল নিয়ে সব কাজ সবাইকে বুঝিয়ে রুমে গিয়ে দেখে হায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আপনি রেডি হচ্ছেন না যে? আমার হাতে ব্যথা পেয়েছি, আর তাই শাড়ি পরতে পারছি না। কিভাবে? এ তো বলতে পারবো না। আচ্ছা, আমি কাউকে পাঠাচ্ছি। ভুলেও না। তাহলে আপনি নর্মালি আসুন, শাড়ি পরতে হবে না। শাড়ি না পরলে হবে আজ? তাহলে কি করবেন? তুমি পরাতে পারো? কাব্য হুট করেই ঘুরে তাকায়। আমি? হ্যাঁ তুমি। আমি কেন, মানে? পারো কি না? হ্যাঁ, কিন্তু পরিয়ে দাও। আমি পারবো না। চুপচাপ এসে পরিয়ে দাও। হায়ার ধমক খেয়ে কাব্য ধীরে ধীরে এগিয়ে যায়। কাব্য এগিয়ে আসতে হায়া গায়ের চাদরটা ফেলে দেয়। কাব্য অন্যদিকে তাকিয়ে থাকে। না দেখে পরাবে? দরকার হয় তাই করব। কাব্য ধীরে ধীরে পড়াতে থাকে, কিন্তু বারবার ভুল হচ্ছে আর তার হাত কাঁপছে। হায়া মুছিয়ে সেসব দেখছে। আমাদিকে তাকিয়ে কাজ করো। কাব্য হায়ার দিকে তাকায়। কয়েক সেকেন্ড পরে হায়া অনুভব করে কাব্যর হাত ঠান্ডা হয়ে গেছে। কাব্য ঘেমেও গেছে। কাব্য দ্রুত শাড়ি কোনোভাবে পরিয়ে রুম থেকে চলে যায়। তবে এমন না যে কাব্য নারী দেহকে ভয় করে। কাব্যর এই অস্থির হয়ে ওঠা এই জন্য যে এটা হায়া। ভয় আর ভালোবাসা একসাথে মিশে তার অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। হায়া হেসে শাড়ি ঠিক করে হলুদ অনুষ্ঠানে গিয়ে যোগ দেয়। গ্রামের আরও মেয়েটাকে ঘিরে থাকে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হয়ে যায়, কিন্তু কাব্য এখনো আসেনি। সব ছেলে হলুদ পাঞ্জাবি পরে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ হায়ার নজর পড়ে কাব্যর দিকে। কাব্য সবার থেকে আলাদা, মেরুন পাঞ্জাবি পরে এগিয়ে আসে। হায়ার বাকিদের নজরও কাব্যর দিকে। হঠাৎ একটা মেয়ে এসে কাব্যর সামনে দাঁড়ায়। হায়াটা দেখে দ্রুত গিয়ে কাব্যর পাশে দাঁড়িয়ে যায়। মামা, আম্মু বলেছে ফুলগুলো একটু ঠিক করে দিতে। মামা? হায়া জিভে কামড় দিয়ে কাব্যর দিকে তাকায়। কাব্য মাথা নেড়ে হায়ার দিকে তাকায়। হায়া জিভ কামড়ে নিচের দিকে তাকিয়ে কাব্যর পাশে পাশে হাঁটতে থাকে। অনুষ্ঠান শুরু হওয়ার পর হায়া মেয়েদের সাথে যার বিয়ে তার কাছে যায়। কিছুক্ষণ পর হায়া বেরিয়ে দেখে কাব্য এক কোণায় চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ একটা জিনিস ঠিক করার সময় চোখে বালি ঢুকেছে। হায়া দ্রুত কাব্যর কাছে যায়। দেখি। কাব্যকে চেয়ারে বসিয়ে চোখে ফু দেয় হায়া। কাব্য অবাক হয়ে তাকিয়ে থাকে হায়ার দিকে। হায়া যখন বুঝতে পারে কাব্য তাকিয়ে আছে, সে একটু লজ্জা পেয়ে কাব্যর চোখের দিকে তাকায়।